সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই। দাদা, আমরা আলাপটা শুরু করতে চাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তিনি যা বললেন, এমনকি আপনাদের রাষ্ট্রপতির কুচকাওয়াজ পর্যন্ত বাতিল করতে হয়েছে। নিশ্চয়ই তিনি ডেট দিয়েছিলেন, যার কারণে এত আয়োজন ছিল। এর পরিণতি কি হতে পারে? ভারত এর মূল্য কিভাবে চুকিয়ে দেবে? দেখুন, ভারতের সামনে সমস্যা যেটা, সেটা হচ্ছে যে তারেক সাহেব যেটা করলেন, এটাতে ভারত যদি রুষ্ট হয় বা হয়েছে, ডেফিনেটলি হয়েছে, তো হওয়ার পরে ভারত যে পদক্ষেপগুলি নেবে, এগুলি তারেক সাহেবের তো কিছু হবে না। এটা বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে বর্তাবে গিয়ে, তাই না? ভারত যদি আজকে রুষ্ট হয়ে বিদ্যুৎ পাঠানো বন্ধ করে, ডিজেল পাঠানো বন্ধ করে, তারেক সাহেবের কি হবে? কি তারেক সাহেবের যারা মন্ত্রী বাহাদুররা আছেন, এক একজন, কেউ ইউএস সিটিজেন, কেউ ইউকে সিটিজেন, এদের কিছু আসে যাবে? এরা তো রাজার হালে আসে, এরা রাজার মতো থাকবে। তো ভারতের কাছে এইটাই ডিলেমা। আমি এটা জানি যে ইন্ডিয়ান পলিসির ক্ষেত্রে সবসময় এইটা কিন্তু একটা ফ্যাক্টর, যে পিপুল টু পিপুল রিলেশন এফেক্টেড হবে কিনা ইত্যাদি। অনেক সময় ভারত কঠোর সিদ্ধান্ত নিছে, যেমন ধরেন ইউনূস সাহেবের সময় যখন ভারতের মিশনগুলি আক্রান্ত হইল, হ্যাঁ, চিটাগাং, তখন ভিসা দেওয়া বন্ধ করলো। কিন্তু এটা জানে ভারত যে এটাতে করে সাধারণ লোকজন, তো এরা তো সব চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হসপিটাল, সিঙ্গাপুর, কে আমেরিকা, ইংল্যান্ড যাবে। বাংলাদেশের সাধারণ মানুষই সাত চুমিয়ে মাছ চুমিয়ে এরা যাবে কোথায়? এদের কাছে তো ইন্ডিয়া ছাড়া কোনো পথ নাই। কিছু দরবার হইলে বাংলাদেশের ডাক্তার ঠিক মতো না কিছু সমাধান করতে পারলে চলো নিয়ে ক্যালকাটায় যাই, এদের কাছে তো আর কোনো অপশন নাই। তো ভিসা বন্ধ করলে এরা ক্ষতিগ্রস্ত। এইটা ইন্ডিয়ান পলিসি যারা মেকার্স, তাদের কাছে সাজ্জাদ ভাই এটা বড় বড় প্রবলেম। আমি এটা জানি, এটা ফ্যাক্টর। কারণ আমি একটা ঘটনা আপনাকে শুধু বলি, এটা কিভাবে হয় এটা আমার নিজের দেখা, আমি খুব ক্লোজলি ব্যাপারটা জানি বলে বলতেছি। 2004-এ যখন মহিউদ্দিন চাচা, উনি নাই এখন, প্রয়াত মানুষ, তার আত্মার মাগফিরাত কামনা করি, হ্যাঁ, মহিউদ্দিন সাহেব, হি ওয়াজ দ্য মেয়র অফ চিটাগাং, এবং উনি ওখানকার বন্দর শ্রমিকদের নিয়েছিলেন। তো উনি এটা জানতে পারেন যে এখানে অবৈধ অস্ত্র টস্ত্র ঢুকবে, এবং এটা ওনার মুক্তিযুদ্ধ করা লোক, তো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স এখানে অনেক লোকজন চেনা ছিল, এদেরকে উনি জানান। এরা প্রথম প্ল্যান যেটা করছিল যে যখন মাল মশলা নামবে, এই সময় আমাদেরও লোকটা ঢুকবে দু একজন, এবং মহিউদ্দিন সাহেবের ছেলেটিরা তাদের জায়গা মতো নিয়ে যাবে। যখন এই অস্ত্র শস্ত্র গোলা বারুদ অফলোড হচ্ছে, তখন এরা রকেট ফায়ার করে পুরো জায়গাটা ব্লাস্ট করে উড়াই দেবে। দিস ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যান। এবং এটা টিপিক্যাল মিলিটারি প্ল্যান। মিলিটারি সবসময় টোটাল এলিমিনেশনে বিশ্বাস করে, যে কোনো জায়গায়। হ্যাঁ, তো এইটা কিন্তু, এটা তো ভারতবর্ষ, এটা তো পাকিস্তান না যে আর্মি একটা অ্যাকশন করে দিল, পরে প্রাইম মিনিস্টারকে জানায় না, বাদ মে ওয়াজির আজম কো ইত্তেলা করেন, এটা ইন্ডিয়াতে চলে না। ফরেন টেরিটরি কোন হার্ড অপারেশন ক্যাবিনেট কমিটি ক্লিয়ারেন্স ছাড়া এটা সম্ভবই না। कैबिनेट कमेटी ऑन सिक्योरिटी अफेयर्स, सीसीएसए क्लियरेंस नहीं है तो नहीं होगा। তো এইটা ক্যাবিনেটের ওই জায়গাতে যায়। তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, প্রথম প্রশ্ন উনি আর্মি চিফ যখন প্রেজেন্ট করতেছে যে দিস ইজ দি প্ল্যান, उन्हीं बोल रहे थे, जनरल साहब ये जो आप लोग हमला करेंगे, इसमें कितना लोग मारा जाएगा, कैजुअलिटी कितना होगा? তো বলছে ওইখানে বন্দর শ্রমিক যারা এইসব মালটাল অফলোড করছে, 200-400 লোক যদি থাকে এবং এত বড় এক্সপ্লোশন হয়, কারণ এক তো রকেট মারবে, তারপরে আবার ওর মধ্যে যে গোলা বারুদ ওগুলি ফাটবে, তো বিরাট এক্সপ্লোশন হবে একদম। ওইখানে প্রচুর 200-300 লোকও মারা যেতে পারে। বাজপেয়ী বললো ইয়ে নেই হয়ে सकता। এরা সবাই চমকায় উঠছে। বাজপেয়ী তো ঠান্ডা টাইপের মানুষ, কবিতা টবিতা লিখতেন, অন্যরকম লোক, ইমোশনাল। ইয়ে নেই हो सकता। কেন? बोले कि बांग्लादेश का गवर्नमेंट के साथ हमको प्रॉब्लम है, बट दैट डज नॉट गिव मी द राइट टू किल 200-300 इनोसेंट बांग्लादेशी। ये नहीं हो सकता। টিপিক্যাল ইন্ডিয়ান সাইকোলজি। এই জন্য অনেকে ইন্ডিয়াকে সফট বলে মনে করে, যে পাকিস্তান যেটা করতে হবে, 200 লোক মারে দেবে, कोई बात नहीं, হামলা কর দো। ইন্ডিয়াতে পলিটিশিয়ান, যেহেতু এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, বলে নেই 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 ইয়ে নেই হয়ে सकता। তারপরে এটা অন্য অনেক বড় কায়দা করে, মানে প্ল্যান্ট করে খবর, যাতে করে বাংলাদেশের নিজের পুলিশই জানতো না, যে তাদের বলা হলো যে ইন্ডিয়া থেকে আওয়ামী লীগের জন্য অস্ত্র আসতেছে। কেন? তখন আওয়ামী লীগ হুমকা দিছে যে 1 মাসের মধ্যে সরকার ফেরা দেবো, আব্দুল জলিল সাহেব। এটা একটা মানে সেলফ গোলের ব্যবস্থা করে
অন্যভাবে ব্যাপারটাকে আটকানো হইলো, কিন্তু তারপরে সে পরিষ্কার বলতেন যে হামলা হামলা ইয়ে সব নেই চলেগা, 200-300 লোক মারা যায়। এটা একটা এত সব বলার একটাই কারণ যে এই যে ইন্ডিয়া, আপনি যেটা বললেন না যে ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়া রুষ্ট হয়ে একটা সিগন্যাল ইন্ডিয়া অলরেডি দিছে, বিদ্যুৎ যেটা দেয় এটার দাম বাড়াইছে, কেন দামটা তো পরিশোধ করে সরকার, এই জন্য দামটা বাড়াইছে, কিন্তু এখনো বলে নাই যে হাম বিজলি নেই দেঙ্গে, ইচ্ছা করলেই বলতে পারে এবং অনেক কাজে কানুন করে বলতে পারে, ডাইরেক্ট বলারও দরকার নেই যে আমরা বিদ্যুৎ দেওয়া বন্ধ করলাম, বলবে যে গ্রিড মেনটেনেন্স এর জন্য, হ্যাঁ গ্রিড মেনটেনেন্স হোগা ইসিলিয়ে বিজলি দেনা মুশকিল হয়, এরকম একটা কিছু বলে দিল, কিছু বলার আছে কারো? এখন তো বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এসে চেক করবে না, ইচ্ছে করলেই করতে পারে, কিন্তু ওই যে উদাহরণে বহুত মুশকিল হোগা, বাংলাদেশ কা আম জনতা কো প্রবলেম হোগা, তো এইসব কারণে এক্ষুনি এই ধরনের পদক্ষেপ হয়তো নেবে না। এবং এইটারই সুযোগ কিন্তু ভারতের যারা ধরেন বিরোধিতা করে তারা এই সুযোগটা নেয়, তারা এটা জানে পাকিস্তানের লোকজন বলে আরে ভাই এ লোক বহুত নরম দিল কা আদমি হ্যায়, হ্যাঁ এই সুযোগটা এরা নেয়। বাংলাদেশেও, আর এখন তো বাংলাদেশে পাকিস্তান পন্থীদের রম রমা, তারাই সব লম্প জম্প, আপনি দেখেন না 2 দিন পর পর আপনার ডিজিএফ এর লোক পাকিস্তান যেতেছে। আমি একটা প্রশ্ন শুধু করতে চাই, বাংলাদেশ গত কয়েক বছরে, বিশেষ করে শেখ হাসিনা যে লম্বা শাসনকাল, অনেক সমস্যা টমস্যার কথা অনেকে বলে, উই হ্যাভ অলসো বিন ভেরি ক্রিটিক্যাল। হ্যাঁ এই দরবেশ টরবেশ, এই যে সালমান রহমানদের 2 নম্বরই কাজকর্ম, এগুলি তো আমরাও প্রতিবাদ করছি, তো দলের ভিতর থেকে তো প্রতিবাদ আসছে, তাই না? তো এগুলি তো আমরা লেখালেখি করছি, তাই জন্য এভরিথিং ওয়াজ ফাইন এটা বলবো না, কিন্তু এটা তো ঘটনা ভাই, যে পরিসংখ্যান তো একটা কাহিনী তুলে ধরে, পরিসংখ্যান যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অগ্রগতি এটা অনস্বীকার্য। বাংলাদেশ, পাকিস্তান তো ছেড়ে দেন, পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট। হ্যাঁ পাকিস্তানে আমার পাকিস্তানি বইনও আছে, আমার বিবিসিতে করতো এলিয়া টেলিয়া, এদেরকে ফোন করলে বলে আরে ভাইজান বহুত বুড়া হাল है, ईद का दिन भी गोश्त नसीब नहीं होगा, ईদের দিনও গোস্ত কেন, যে গোস্ত 4,000 रुपये किलो। আমি বলছি क्या बात कर रहे हो, आर यू सीरियस? दादा कोई हमसे मजाक करके क्या फायदा, তোমার সাথে মস্করা করতেছে নাকি? এই যে পাকিস্তান অবস্থা আজকে, সিম্পল একটা এক্সাম্পল দিই, ডলার পিছু ভারতের টাকা হয়েছে প্রায় 90-95, বাংলাদেশের হয়েছে 120, 22, 25 এর মধ্যে ভ্যারি করে, পাকিস্তান 279। প্রত্যেকটা ব্যাপারে পাকিস্তান থেকে তো বাংলাদেশ অনেকটাই আগাইছে, প্রত্যেকটা ব্যাপারে ভারতের থেকে বেশ কিছু ক্ষেত্রে, যেগুলি ওই যে ইন্ডিসেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, যেগুলি ইউএনডিপি যে ফ্যাক্টর গুলি ধরে, এগুলিতে বাংলাদেশ ভারতের থেকে আগাই গেছিল, ভারতের থেকে ম্যাটারনাল মর্টালিটি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ বার্থ কন্ট্রোল, এইসব ব্যাপারে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি করছিল এবং ইট ওয়াজ হেডিং টুয়ার্ডস এ মডার্ন স্টেট। এই জায়গাতে ইউনুস সাহেব আইসে এই যে পুরো ব্যাপারটা গন্ডগোল করলো। এখন পাকিস্তান, ওয়াই শুড, মানে বাঙালি মানুষ দেশ স্বাধীন করছে, দেশ সেই স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশের মানুষ একটা জায়গাতে দেশটাকে নিয়ে গেছে, যেটাকে, যার ফলে বাংলাদেশ ইজ দ্য নেক্সট এশিয়ান টাইগার। এটা তো আমার কথা না, বড় বড় ইকোনমিস্টরা বলা শুরু করছে, জেফরি স্যাক্স এর মতো লোক, বিগ আমেরিকান ইকোনমিস্ট, বাংলাদেশ ইজ দ্য নেক্সট এশিয়ান টাইগার। এবং এটা বলতেছে মানে তার মেইনলি কিন্তু সোশ্যাল ইন্ডিকেটর ডেভেলপমেন্ট দেখে, ইকোনমির দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের যেটা সবথেকে বড় প্রবলেম, বাংলাদেশের 2টা মেইন মানে ফরেন এক্সচেঞ্জ আর্নিং সেক্টর, তাই তো এটার জন্যই বাংলাদেশের অর্থনীতি মানে একটু বলিষ্ঠ জায়গা যাওয়ার একটা সুযোগ। ওয়ান ইজ গার্মেন্ট ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস, হ্যাঁ, আরেকটা হচ্ছে রেমিটেন্স। এইখানে এখন রেমিটেন্স মানে কি, রেমিটেন্স মানে তার মানে কি বাংলাদেশ ইজ ওয়ার্কিং ক্লাস ইকোনমি। হ্যাঁ রেমিটেন্স যারা পাঠায় খুব উচ্চ শিক্ষিত, কয়টা লোক ভাই বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় যারা উচ্চ শিক্ষিত, বাংলাদেশে বিদেশে যায় আমার অভিজ্ঞতা আছে, তারা ওইখানে সেটেল করার ধান্দা করে। হ্যাঁ এবং তারা দেশে খুব একটা টাকা পাঠায় না, তারা ওইখানে প্রপার্টি টপার্টি দিস দ্যাট, এই খলিল সাহেবের মতো লোকজন যে গেছি একটু বাংলাদেশের চাকরি করতে, আমেরিকান সিটিজেনশিপ দিস দ্যাট। হ্যাঁ উনি তো খলিল অমনোয়ার নাই, উনি রজার খলিল টলিল হয়েছে, মানে একটা সাহেব সাহেব ভাব। কিন্তু বাংলাদেশের কারা দেশে টাকা পাঠায়, এই লোকগুলি হচ্ছে মোস্ট প্যাট্রিয়টিক, এরা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক, এবং এরা বাংলাদেশের বাইরে কিছু চিন্তা করে না। হ্যাঁ বিদেশে কি চাকরি করছে, বাংলাদেশে কাজকর্ম নাই, এই সাতচুমিয়া মাতচুমিয়া এরা আরব শেখদের ব্যাতের বাড়ি খায় ওই লিবিয়ার মতো মরুভূমিতে 12 ঘন্টা 14 ঘন্টা ধরে কাজ করে, এবং কিছু টাকা যখন জমে
চাষা দেশে একটা জমি রাখো, পাঠাই দিলাম, এই টাকাটা পাঠাইলাম। দিস আর দ্য পিপুল যারা মেইনলি রেমিটেন্সটা পাঠায়, তাই তো। তো দিস ইজ আ ওয়ার্কিং ক্লাস ইকোনমি, এবং এই ওয়ার্কিং ক্লাসই হচ্ছে বাংলাদেশের আসল শক্তি। কেন এই ওয়ার্কিং ক্লাস বাংলাদেশের উপর ভরসা আছে বলেই তারা বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে টাকাটা পাঠাইতেছে, কি দেশে টাকাটা পাঠাইছে যেমনি পাঠায়। আর বাংলাদেশের যারা সোকল এলিট, এই দরবেশের মতো বদমাইশ নকল দরবেশ, এরা টাকা পয়সা বিদেশে পাচার করতেছে। হ্যাঁ, এবং শিক্ষিত লোক যারা গেছে তারা হয়তো 2 নম্বরই কিছু করছে না, কিন্তু তারা ওইখানে সেটেল ডাউন টাউন করে, তারা আবার ওইখানে সেটেল টেটেল করে মাঝে মাঝে যখন দেখেন যে বিলাতে আর খুব একটা লাভ টাভ হয় না, রাজনৈতিক একটা আকাঙ্ক্ষা জন্মায়, তো টাকা পয়সা তখন রজার কোলিনের মতো দেশে এসে মাথা পড়ে দিয়েছেন। তো যাই হোক, দিস ইজ দ্য রিয়ালিটি। তো এইখানে দাঁড়ায় যেহেতু প্রাইমারিলি বাংলাদেশ স্টিল ওয়ার্কিং ক্লাস ইকোনমি, এবং একটা দুইটা সেক্টর উন্নতি, এটার ফলে বাংলাদেশ অনেকটা আগাইছে। ইকোনমির থেকেও বাংলাদেশের রিয়েল অগ্রগতিটা হয়েছে কিন্তু সোশ্যাল সেক্টরে, এবং সোশ্যাল ইন্ডিকেটার্স গুলি দেখবেন বাংলাদেশের খুব ডেভেলপ। এই জায়গাতে পাকিস্তানের সাথে দরমরম করে যেই দেশ বাংলাদেশে এত বড় হত্যাকাণ্ড চালাইছে, মহিলাদের বেইজ্জত করছে, এই লোকজন এই দেশের সাথে কি পাওয়ার আছে মানে বাংলাদেশের, আমি তো এটা বুঝি না, আমার মাথায় দেয় না। আর তোমার JF-10 ফাইটার জেট কিনতে যদি হয় চীনের থেকে কেন, ওয়াই পাকিস্তানে যেটা ম্যানুফ্যাকচার জেট, এগুলি মানে অনেক সমস্যা আছে। যাই হোক, এগুলি রেগুলার অ্যাক্সিডেন্ট হয়। আমি আপনাকে ডিটেল ফ্যাক্ট ফিগার দিতে হয়, কারণ আমি সামরিক বিষয়টা ক্লোজলি ফলো করি। তো সাজিদ ভাই, মূল কথা হয়েছে যে এই যে বাংলাদেশে কিছু ছাগলের তৃতীয় বাচ্চা থাকে না, যারা লাভ দিতে পাকিস্তান পাকিস্তান, এই ছাগলের তৃতীয় বাচ্চাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে পাকিস্তান থেকে মিয়া তোমার পাওয়ার কি আছে? পাকিস্তান থেকে তোমার পাওয়ার কিছুই নাই। হ্যাঁ, কিছু কিছু লোক ডাক্তার বলে, আবার ব্লগিং করে, বড় বড় কথা বলে, ভারতে কেন চিকিৎসা করে পাকিস্তানকে? আরে পাকিস্তানের লোক নিয়ে এখানে এসে চিকিৎসা করে। আমি আপনাকে একটা রিল পাঠাই দেবো। পাকিস্তানের এক মহিলা, সে বলতেছে সেদিন যে আমার বাচ্চা একদম মানে ইয়ে হয়ে গেছিল, আউট অফ মানে কোনো হোপ, চাইলে কোনো আশা ছিল না। ভারতে গিয়ে চিকিৎসা করছে, আমাদের যাওয়ার আগে বলেছে ও দুশ্মন কা মূল খেয়ে, মানে এটা শত্রু দেশ। কিন্তু ওইখানে যাওয়ার পর ডাক্তার নার্স সবাই এমন ভাবে দেখাশোনা করছে, আমি তো আর এটা বিশ্বাস করি না, আমাদের লোকজন যেসব প্রচার করে। এবং আমার ছেলে এখন সুস্থ, সে স্কুল ছেড়ে কলেজে পর্যন্ত উঠছে, যা আমরা ভাবছিলাম যে খরচের খাতায়। তো পাকিস্তানের লোক নিয়ে এখানে চিকিৎসা করতে আসে, তোমরা নিয়ে পাকিস্তানে দুই ব্লগের আমেরিকার নোট খায়, পাইকাদের নোট খায়, ওই বিলাত থেকে বসে, প্যারিস থেকে বসে চিৎকার করছে, তোমরা যাও তাহলে পাকিস্তানে। এগুলি কোনো প্র্যাকটিক্যাল কথা না, বুঝছেন? এগুলি হচ্ছে একটা অ্যান্টি ইন্ডিয়ান ইকোসিস্টেম বাংলাদেশে আছে। হ্যাঁ, এই বাপের চিকিৎসার জন্য তখন ইন্ডিয়ান ভিসা নিতে লুকায় এসে এরে ওরে পাড়ায় দালালের দিয়ে ইন্ডিয়ান ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসবে, লুকায় চলে আসবে। বাইরে বলবে দিল্লি না ঢাকা, দিল্লি না, আরে আরামজাদা, দিল্লিও থাকবে ঢাকাও থাকবে, বিকজ বোথ কান্ট্রিজ নিড ইচ আদার। ইন্ডিয়ার বাংলাদেশের একটা অদ্ভুত সিনার্জি কি আছে, দুজনেরই দুজনকে প্রয়োজন। ইন্ডিয়ার কেন প্রয়োজন? ইন্ডিয়ার কোনো মেটেরিয়াল কারণে প্রয়োজন না, একটা কারণে স্ট্র্যাটেজি, যে বাংলাদেশের ভিতর দিয়ে যদি নর্থ ইস্টের সাথে যোগাযোগটা হয়, আমাদের একটু খরচপত্র কমে যায়। আর কোনো সময় সম্ভাবনা নাই চীনের সাথে কোনো বড় ঝামেলা টামেলা হলে শিলিগুড়ি করিডোর দিয়ে যাওয়ার রাস্তাটার উপর আমাদের নির্ভরশীলতাটা করে যাবে, বাংলাদেশের ভিতর দিয়ে আমরা যাতায়াত করে। এই কানেক্টিভিটি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যাতে ভারতের বিরুদ্ধে, যেটা ধরেন মানে পাকিস্তানের আমলে হইতো, কি পরে বেগম জিয়ার আমলে হতো, এই আলফা টালফা এখানে শেল্টার পাইছে, ওইখান থেকে ইন্ডিয়াতে এসে গোলমাল করা, এই যে 10 ট্রাক অস্ত্র, তার মধ্যে একটা বড় সংখ্যা আলফার জন্য আসছিল। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে সিকিউরিটি কনসার্ন। তো বাংলাদেশের ভূখণ্ড আজকে পাকিস্তানিরা ব্যবহার করে যদি ইন্ডিয়াতে কোনো গন্ডগোল করে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ঝামেলা লাগবে। পাকিস্তানিরা কিন্তু ওইখানে বসে এমনিতে ইসলাম কিন্তু পাকিস্তানি জেনারেশন তো একটু বোঝেনি তো, লাল জল টল ভালোই পান টান করে। ইয়াহিয়া খান সাহেব ব্ল্যাক ডগ খাইতে খাইতে আর নূরজাহানের নাচ দেখতে দেখতে অর্ধেক দেশ তার হারিয়ে ফেলল। এই তো পাকিস্তানের জেনারেল, এই আর্মি। হ্যাঁ, 90,000 লোক জাইঙ্গা বেরো, আমি খারাপ কথা কইতেছি মানে কুমিল্লার ভাষায়, 90,000 লোক তো জাইঙ্গা বেরো অস্ত্র সারেন্ডার করে হাত তুলে দাঁড়াচ্ছে। দিস ইজ পাকিস্তান আর্মি, হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দিস পিপল? তো আজকে বালুচিস্তান সামলাইতে পারতেছে না, খাইবার পাখতুনখোয়া, ইভেন পাকিস্তানি কাশ্মীরে ভেজাল লাগছে। ইন্ডিয়া দেখেন কাশ্মীর কিছু করে, কেন ইন্ডিয়ান্স আলটিমেটলি মিলিটারি সলিউশন তো বিশ্বাস করলে ইন্ডিয়ান হচ্ছে, আরে ইয়ার টেবিল পে बैठो बात करते हैं,
মত করে কথাবার্তা বলে আছে, তোমার এইটা দিলাম ওইটা দিলাম এইসব। তো যাই হোক, এই জায়গাতে এই ছাগলের যেসব তৃতীয় সন্তান যারা বাংলাদেশে একটু লম্ফ জম্প দিতেছে, কারণ দুইটা বাচ্চা ছাগলের দুধ খায়, থার্ড বাচ্চাটা তিন তিন করে, এরা হচ্ছে ছাগলের থার্ড বাচ্চা। আমরা ইসলামিক নেটোতে, ইসলামিক নেটো মানে তুর্কি, সৌদি আরব, পাকিস্তান। তো পাকিস্তানের সোলজার এখানে যাইতো, এখন পাকিস্তানের সোলজার পাকিস্তানের দেশের ভিতরে তো গন্ডগোল, পাকিস্তান আর্মি সোলজার, এর জন্য এই বলির পাঠা হয়েছে বাংলাদেশি। ওইখানে দেখবেন বাংলাদেশের সোলজার টোলজার যাবে, যুদ্ধ ফুদ্ধ মারামারি যেটা হবে, ইসরায়েলের সাথে গন্ডগোল হইলো, ইসরায়েল করলো, মারা যাবে কে? এই আমাদের এইসব এই ক্যাপ্টেন মেজর আপনার এইসব যারা ক্যাডেট কলেজ থেকে পাশ করে সেনাবাহিনীতে, তো দে আর নট ভেরি ফন্ড অফ বেঙ্গলি মুসলিমস, কিন্তু তারা নিয়ে টিয়ে যাবে যে ওদের এইসব লোক দরকার, ওরা নিজেরা মরতে চায় না, দেয়ার অ্যাডভান্স কান্ট্রি, টাকা পয়সা আছে, ওরা আরব শেখ কি মনে করেন গিয়ে যুদ্ধ করবে, কোনোদিন করবে না ইসরায়েলের সাথে, ওর ফরেন আর্মি লাগে। তো পাকিস্তানকে নিয়ে যেতে হবে, এবং পাকিস্তান নিজের দেশে, আপনার মনে আছে তো পাকিস্তানের আর্মি চিফ রাহিল শরীফ, সে গিয়ে সৌদিতে আর্মির দায়িত্ব নিল। তো এই কাজটা তারা বাংলাদেশকে দিয়ে, যদিও তাদের বাংলাদেশ বাঙালিদের উপর খুব একটা তাদের ভরসা নাই, কিন্তু যাই হোক উপায় নাই, না বাংলাদেশ কি গেইন করবে, জিরো। এই জন্য এই যে যারা লাফাইতেছে, এদের একটু অ্যাসেস করতে হবে যে এই যে পাকিস্তান করে আমরা লাফাইছি, হোয়াট আর উই গোয়িং টু, বাংলাদেশ কি পাবে, এইটা নিয়ে বিশ্লেষণ হওয়া দরকার, ন্যাশনাল লেভেলে ডিবেট হওয়া দরকার, এবং শক্ত হবে। এখানে আপনাদের একটা ভূমিকা আছে, যে প্রশ্নটা তোলেন মানুষের সামনে, হোয়াট আর উই গোয়িং টু গেট, ইন্ডিয়ার সাথে ভেজাল করে পাইকারের সাথে জাম দিয়ে আমি কি পাইতেছি। এমনকি বাংলাদেশের গণমাধ্যমে পর্যন্ত এই যে পাকিস্তানের প্ররোচনায় মক্কা চুক্তিতে নিয়ে গিয়ে ফেলে দেওয়াতে বাংলাদেশের গণমাধ্যমে এমন কথা বলা হচ্ছে যে ভারতের মাথা ব্যথার কারণ মক্কা চুক্তিতে যাওয়া, ভারতের কি আসলে কোনো মাথা ব্যথার কারণ আছে? নিশ্চয় নেই। বাংলাদেশ মক্কা চুক্তিতে গেলে ভারতের কি, ভারতের যেটা হবে যে বাংলাদেশ যদি একটা হস্টাইল কান্ট্রি হয়, বাংলাদেশ যদি ভারতের সাথে একটা যুদ্ধঙ্গেই হয়, কোনো সময় পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা হয়, তখন বাংলাদেশ এই ঝামেলায় যোগদান করে। পাকিস্তানিরা আজকে যেটা করবে আমি আপনাকে বলে দিলাম, পাকিস্তান পেহেলগামে টেরর অ্যাটাক করাইছিল, কেন কাশ্মীরে, ভারতের কাশ্মীরের অবস্থা দিন দিন উন্নতির দিকে গেছে। এটা সব থেকে বড় প্রমাণ কি জানেন, ফুটফল, যে কি পরিমাণ ভারতের অন্য প্রদেশ থেকে লোকজন ওইখানে টুরিস্ট হিসাবে যাইতেছে, এবং কাশ্মীরের মানুষ এটা বুঝে গেছে যে পাকিস্তান প্ররোচনা দেবে, পাকিস্তান কিছু কাজের কাজ করবে না। ভারত থেকে, ভারতের অন্য এত বড় দেশ ভারত, 140 কোটি, এইখানকার টুরিস্ট না আসলে কাশ্মীরের ওই যে যেই লোকটা ঘোড়া চালায়, হ্যাঁ ঘোড়া নিয়ে পনির ব্যবসা করে, যে লোকটা হাউস বোটের ব্যবসা করে, যে লোকটার হোটেল, আর ট্যুরিজম তো ভাই এমন একটা শিল্প যে এখানে পালিশওয়ালা মালিশওয়ালা সবারই কিছু পাওয়ার আছে, এই হাই এমপ্লয়ার। তো এই জন্য কাশ্মীরের ট্যুরিজম সেক্টরে হাজার হাজার লোক ইনভলভ, তারা এটা বুঝে গেছে ইন্ডিয়া সে ট্যুরিস্ট নিয়ে আয়েগা তো আমারা দানা পানি বন্ধ হয়ে যায়। এর জন্য তারা একটা নর্মালসি হয়ে গেছে এখানে, আর জঙ্গিরা কোনো ইয়ে পায় না, যেন পাকিস্তান জোর করে তাদের নিজের মিলিটারি লোক পাঠায়, ওইখানে অ্যাটাক করে পেহেলগামে। ইন্ডিয়া কি করলো, পাল্টা জবাব দিল, অপারেশন সিন্ধ। 4 দিনের মধ্যে পাকিস্তানের এই অবস্থা হলো, পাকিস্তানের যেখানে আণবিক বোম টোম রাখা, ওই নূর খান বেস এবং তার পাশে সারগুদা কিরানা হিলস, ওইখানে গিয়ে আমাদের মিসাইল যখন পড়ছে, আমেরিকানরা, ওইটা তো আমেরিকানরা দেখাশোনা করে, পাকিস্তানের নিউক্লিয়ার স্টক পাইল লুকটা, তো ওই বেসে পাকিস্তানি জেনারেলদের ঢুকতে আমেরিকানদের পারমিশন লাগে। তো ওইখানে যখন গিয়ে মিসাইল ল্যান্ড করছে এবং এক্সপ্লোশন হয়েছে, তখন ঘাবড়ায় গিয়ে, এমনকি এই যে বোরন না কি বলে, বোরন, এটা ইসরায়েল মানে এটা ইজিপ্ট থেকে আইনে, ওইখানে আমেরিকানরা স্প্রে করে রেডিও অ্যাক্টিভিটি চেক পর্যন্ত করছে, তিনবার করা হয়েছে। তো ওরা তো ঘাবড়ায় গিয়ে ইন্ডিয়ার উপর চাপ দিয়ে যুদ্ধটা বন্ধ করাইছে। হ্যাঁ, পাকিস্তানকেও বলছে তোমরাও রিকোয়েস্ট করো ইন্ডিয়াকে, আর যুদ্ধ চাই না, আমেরিকানরা চাপ দিছে এবং যুদ্ধটা বন্ধ হয়েছে। তো পাকিস্তান এখন কি করবে জানেন, পাকিস্তান জানে যে কাশ্মীর বা পাঞ্জাবে যদি কোনো একটা এই ধরনের কিছু ঘটায়, ইন্ডিয়া শক্ত ধোলাই দেবে, কেন ইন্ডিয়া, আমেরিকানরা ইন্টারভেন না করলে প্ল্যান ছিল নেভির থেকেও অ্যাটাকটা হবে, এবং নেভির থেকে ভাই সাজাদ ভাই প্লিজ রিকল, 71-এ আমাদের নেভি কি করছিল, করাচি 7 দিন চলছে, কেন আমাদের নেভি অনেক লং রেঞ্জ মিসাইল আছে, ওগুলি ফায়ার করে ওদের যে করাচিতে যে পেট্রোল ডাম্প, কেন বিদেশ থেকে পাকিস্তানও তেল আমদানি করে,
ওইগুলিকে করাচিতে স্টোর করে তারপরে পাইপলাইন দিয়ে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ওই টার্মগুলি হিট করে এমন হিট করছিল যে করাচি বার্ন ফর 7 days, 7 দিন জ্বলছে করাচি। এইটা আবার করতে কতক্ষণ লাগবে? এখন তো আরো বেশি লং রেঞ্জ মিসাইল আমাদের নেভি চাইতেও হবে না, বোম্বে থেকে একটু বাইরে একটু হাই সিতে এসে ফায়ার করলে অ্যাকিউরেট ফায়ার হবে, একদম জিরো মানে প্রবাবিলিটি এরা। তো যাই হোক, এই জন্য পাকিস্তানিরা নিজেরা না করে ওরা বাংলাদেশে টেরোরিস্ট পাঠাবে, অলরেডি 6 জনকে পাঠাইছে। আমাদের কাছে ডেভিডেড ইনফরমেশন আছে, ওদের লিডার সাজ্জাদুর রহমান নেপাল দিয়ে স্থলপথে ভারতের ওই মানে উত্তরবঙ্গের ওই জায়গাটা দিয়ে ওরা চ্যাংরা বাঁধা ওই সাইড দিয়ে পাকিস্তানে ঢুকছে। 4 of them, ওদের ছবি তুলে বাংলাদেশ ইন্টেলিজেন্স আমাদের সাথে যে ছবি ওখানে লোকালি পাওয়া গেছে, বাংলাদেশ এদেরকে আইডেন্টিফাই করতে পারেনি, ন্যাচারালি পারবে না। কিন্তু এরা ইন্ডিয়ান কাশ্মীরে অপারেশন করছে বলে আমাদের যে RAW রয়ের যে ডেটাবেস থেকে এদের 4 জনকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। দে আর ইন বাংলাদেশ। হয় এরা শেখ হাসিনা দেশে ঢুকবে এরকম একটা কথা, হয়তো ওইরকম কোনো হাই ভ্যালু টার্গেট হিট করার জন্য ঢুকছে, অথবা কোনো বাংলাদেশে ঢুকে এবার ওখান থেকে বসে প্ল্যান করে ইন্ডিয়ান বর্ডার টর্ডার কোনো জায়গাতে একটা কিছু এটা করার উদ্দেশ্য কি হবে জানেন? ইন্ডিয়া হিট ব্যাক করলে কোথায় করবে? বাংলাদেশে করবে। মিসাইল মারলে কোথায় মারবে? বাংলাদেশে। অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের ঝামেলা হবে, আর ওইখানে জনাবরা বসে ইসলামাবাদে ওদের যে রাওয়ালপিন্ডি মিলিটারি হেডকোয়ার্টারে ওরা তখন লাল জল দিয়ে চিয়ার্স করবে, আরে ভাই বহুত মজা আ গিয়া, দোনো বহুত দোস্তি থা, আমি লড়াই কর রা হ্যায়, মানে এখন যুদ্ধ করতেছে। তো প্রশ্ন হচ্ছে, দিস ইজ দ্য পাকিস্তানি প্ল্যান। সো বাংলাদেশের যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দেশপ্রেমিক মানুষের উচিত হবে এই সরকার তো প্রবল চাপ সৃষ্টি করে যে পাইক কাদের সাথে দরব মরব বন্ধ। তারেক সাহেব 17 বছর লন্ডনে ছিলেন, উনি ওইখানে পাকিস্তানিদের সাথে ওনার কতটা দরব মরব এটা আমাদের লোকজন জানে। কারণ তারেক সাহেবের টিমের ভিতরে তো আমাদের লোকজনের তো কিছু লোকটোক লাগায় রাখছিল। তো উনি পাকিস্তান এমবেসিতে ওইখানে ওই ব্রিগেডিয়ার এজাজ টেজাজ ওই ISS স্টেশন চিফ তাদের সাথে কোন জায়গায় বসে মিটিং করেন, কয় কাপ কফি খান, এগুলি আমাদের জানা। উই নো অ্যাবাউট হিস, আমাদের ছবিও আছে জানেন তো। ইভেন ISI যে চিফ সে লন্ডন গেছে, জেনারেল সুজা পাশা, তার সাথে তারেক সাহেব মিটিং করছে। তারেক সাহেবের তার ওই আম্মুর বরফটা একটু পাক প্রীতি আর কি, বুঝছেন না? বেগম জিয়াও তো আমি বলতে চাই না ভদ্রমহিলা আজকে নাই, হ্যাঁ ওনার প্রয়াত, মানে উনি প্রয়াত, তারপরেও বলতে হয় যে উনি তো কোনোদিন ওই চান জুয়া এফেক্টের উঠে উঠতে পারেন না, আমরা সবাই জানি, বিশ্লেষণ করে বললাম। ওই পাকিস্তান থেকে আম্মুর থেকে পুত্রেরও আসে, এবং তার জন্য উনি এইসব পাকিস্তানের লোক পাঠাচ্ছেন, উনি ইন্ডিয়াতে আসাতে ইন্ডিয়াকে লেজে খেলেন। এখন উনি যেটা ভুল করছেন, উনি প্রথমে বলেছেন না আমি ইন্ডিয়া যাবো না, উই হ্যাভ প্রবলেমস এই ABC, উনি যাবেন, আসবেন, ইন্ডিয়া প্রস্তুতি নিতেছে। এই যে লেজে খেলানোর ব্যাপারটা, এটা কিন্তু উনি ভুল করলেন। কারণ উনি কিন্তু বাংলাদেশে ফিরে আসছেন, তার আগে কিন্তু আমাদের লোকজনের সাথে লন্ডনে কয়েকবার উনি বৈঠক করছে, এবং আমাদের ব্যাকিং নিয়েই উনি দেশে ফিরছেন। আমেরিকানরা ওনাকে খুব পছন্দ করে, মনে করার কোনো কারণ নেই। ওই উইকিলিক্সে দেখেন মরিয়ার্টি যে ওই যে আমেরিকান যে ডিপ্লোম্যাট ছিল, যারা আমার অনেক বইটা 5 লাইন করে কালা জাহাঙ্গীর করতো, বিকজ ইজ এ মানে কালার্ড পার্সন। তো ওই লোক যে তারেক সম্বন্ধে কি রিপোর্ট দিয়েছিল যে ইজ এ ক্লেপ্টোক্র্যাট, মানে চুরি করা তার একটা মানে মনোবৃত্তি প্রচন্ড, ইজ এ ক্লেপ্টোক্র্যাট, হিজ ক্লেপ্টোক্র্যাটিক টেন্ডেন্সি, বাংলাদেশ হ্যাভ বিন ডিফ্রডেড উইথ মিলিয়নস অফ ডলার। যাই হোক, এমনি তারা বলছে ওই হাওয়া ভবন টবন নিয়ে ইত্যাদি। তো আমেরিকা তো তার ইমেজ খুব ভালো না, তার বেগম রিসেন্টলি গেছিল আমেরিকাতে, আমি জানি দুবাইরা, কিন্তু তারেক সাহেব তো এখনো আমেরিকা। যাই হোক, আর প্রশ্ন হচ্ছে এখন আমেরিকানরা তারেক সাহেবের নানা সমস্যা আছে, তারেক সাহেব চীনে গিয়ে প্রকল্প আছেন, এটা ভালো কথা যে বাংলাদেশের পরিকাঠামোগত উন্নয়নের জন্য উনি চীনের সাথে বিভিন্ন ডিল করার চেষ্টা করতেছে, কিন্তু এটা তো আমেরিকানরা খেপে যাচ্ছে। এবং আমেরিকানদের চাপই প্রধানত উনি ব্রিক্সে আসবেন না, তার জন্য একটা ভূমিকা তৈরি করে ইন্ডিয়াতে আসবো না, আমরা এই খেলাগুলি বুঝি। প্রশ্নটা হচ্ছে উনি যে এটা করতেছেন, এতে কিন্তু ব্রিক্সে উনি যদি না আসেন, আমরা না শুধু চীন রাশিয়াও যথেষ্ট ক্ষিপ্ত হবে। রাশিয়ারও প্রজেক্ট আছে আপনি জানেন, রূপপুর ইত্যাদি। চীনের তো এতগুলি প্রজেক্ট যে চীন প্রমিস করছে, একটা প্রজেক্টও করবে না যিনি বাংলাদেশ ব্রিক্স, এবং বিশেষ করে ওই যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যেটা ওরা
এক্সটেন্ড করতে যাচ্ছে বাংলাদেশ, এটা যদি না করে স্ট্র্যাটেজিক পারপাস সার্ভ নয়, চীনারা তাহলে বলবে নো নো দ্য ক্লাইমেট ইজ নট গুড ফর ইনভেস্টমেন্ট, ওরা ব্যাক আউট করে যাবে। আমি চীনাদের তো জানি, আমিও কলকাতা কুনমিং ফোরামে ছিলাম, যেটাকে বলে আপনার ট্র্যাক টু ডিপ্লোমেসি। আবার চীনেও বিস্তর যোগাযোগ আছে অনেক, মানে এরা মানে ওই আসল সময় ঠিক কাটে যাবে যদি ওদের মেইন পারপাসটা সার্ভ না হয়, স্ট্র্যাটেজিক পারপাস। এইসব অনেক কিছু আছে। এখন তারেক সাহেবের সমস্যা হচ্ছে সে শান রাখবে না কুল রাখবে, আমেরিকারে খুশি রাখবে, নাহলে আমেরিকা যদি সরকার ফেলা দেয়। হ্যাঁ, আমেরিকার তো ওই যাদের দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল ওই ক্যান্ডেলরা তো আছে, ওইসব এনসিপি জামাত টামাত সিভিক টিভি, দিস পিপল আর দেয়ার ট্রাবল মেকিং পিপল। এরা নামে ইসলাম কিন্তু এরা তো তলায় তলায় আমেরিকার সাথে খুবই ভালো যোগাযোগ রাখে। হ্যাঁ, আমেরিকা ইরানকে মাইয়া শেষ করে দিয়েছে, একটা ইসলামিক কান্ট্রি, কিন্তু তারপর এদের তো আমেরিকার সাথে পীড়িতের কোনো শেষ নেই। এই যে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক আমেরিকাতে কত লবিং টাইম, আমরা এগুলি সব জানি ভাই, এভরিথিং ইজ নোন। এমন না যে কেউ কিছু জানে, সবই সব জানে। বাংলাদেশের মানুষকে আর একটু ওয়াকিবহল করতে হবে, যাতে এরা, আমাদের কথা হয়েছে কি, আমরা এটা বলবো না যে তারেক সাহেব ইন্ডিয়ার স্বার্থ দেখবে, তুমি তোমার দেশের স্বার্থ দেখো, তাইলে ইন্ডিয়া খুশি। কিন্তু ইন্ডিয়ার বাংলাদেশের সম্পর্ক এতটা নিবিড় যে বাংলাদেশের কোন নেতা বাংলাদেশের স্বার্থ যদি দেখে, সে ইন্ডিয়ার সাথে সদ্ভাব রাখতে বাধ্য বাধ্য কুছ নেই। এটা আমি মানে অনেকের কাছে শুনছি, আমাদের এই অজিত ডোভালি বলছে যে বাংলাদেশ কা कोई लीडर जो बांग्लादेश का हित सोचता है उतना करेगा तो हम लोग खुश है, क्यों, वो हमारे साथ अच्छा रिश्ता रखेगा, অটোমেটিকলি রাখবে। এই হচ্ছে ব্যাপার। এখন তারেক সাহেব কি করবেন না করবেন, অনেকে তো মনে করেন, আমার আপনি আমার কথা না তো, এটা আমার বই রুমিন ফারানা, এত বছর সে বিএনপির, উনি পার্লামেন্টে কি বলছেন, চাঁদাবাজি দিস দ্যাট, এগুলি তো সবাই জানে। এবং ও তো খবর না নিয়ে বলে না, সি ইজ এ ভেরি সলিড মানে পার্লামেন্টেরিয়ান, খোঁজ খবর নিয়েই বলে। এগুলি যদি উদ্দেশ্য হয় যে 5 বছরে লুটপাট করে এমন টাকা করো, ওই হাওয়া ভবন করে 17 বছর ইংল্যান্ডের রাজার মতো থাকছে, এখন 4-5 বছরে লুটপাট করে এমন টাকা করো যে 25-30 বছর যতদিন বাঁচি ইংল্যান্ডে ডিউ কাউন্টের মতো থাকবো, ওরকম রাজার মতো থাকবো, আর মেয়েকে ওইখানে রাজনীতিতে ঢোকাবো, ব্যারিস্টার মানুষ। হ্যাঁ, ডটার ইজ স্মার্ট, কিন্তু ডটার তো বাংলাদেশ কিছুই বলে টুছে না, সে মোর ফ্যামিলিয়ার উইথ দ্য ব্রিটিশ সিচুয়েশন। তো অনেকটা যেমন টিউলিপ সিদ্দিকী, রেহানার, শেখ রেহানার মেয়ে, ও এখানে রাজনীতি করছে। তারেক রহমান হয়তো মনে মনে যে বাংলাদেশে সব ভেজাল টেজাল এর মধ্যে আচ্ছা মেয়েদের ওখানে টাকা পয়সা তো আসি, বড় বাপের একটা লেবার বা কোনো পার্টিতে কনজারভেটিভ ডোনেশন দিয়ে মেয়ের কেরিয়ার সেট করে দেবে। এর জন্য বাংলাদেশের সাধারণ মানুষ, আই এম বদার্ড অ্যাবাউট কমন পিপল, কিন্তু আমি জানি বাংলাদেশের মানুষ একটা হচ্ছে আমাদের একটা ধরেন বন্ডিং, হ্যাঁ, যে আমরা এক ভাষায় কথা বলি আমাদের লোক, আর বাংলাদেশের সাধারণ মানুষ খুবই ভালো। আমি আপনাকে বলতে পারি, অনেকে অনেক কথা বলে ঠিকই, এখন দেশে অনেক গন্ডগোল হয়েছে, কিন্তু আমার নিজের যে অভিজ্ঞতা, আমি দীর্ঘ 4-5 বছর বাংলাদেশে থাকে, তো বিবিসি ছাড়ার পর কাজ করছি বিডি নিউজে। তো এই যে রিক্সাওয়ালা টালা 2 দিন রিক্সা চড়ছি, কার্ড দিতে বলে ভাইজান দাওয়াত দিলে বাসায় আসবেননি, দাওয়াত খাইবেননি। আমি ওই রিক্সাওয়ালার বাসায় ওই বড় নিয়ে ওই রেল লাইনের ধারে বসতে, ওইখানে গিয়ে বসে দাওয়াত খাইছি। তো মানে বাংলাদেশের সাধারণ মানুষ খুবই ভালো, এবং বাংলাদেশের সাধারণ মানুষ ইন্ডিয়ার দুশ্মন না। এটার প্রমাণ কি জানেন, যেই দিন ট্যুরিস্ট ভিসা ছাড়া হয়েছে, যে এখন ট্যুরিস্ট ভিসা আবার দেওয়া হবে, 2 দিনের মধ্যে মানে 48 আওয়ার্স, 24 to 48 আওয়ার্স এর সাইকেলে 1,30,40,000 অ্যাপ্লিকেশন পড়ছে। ইন্ডিয়ার উপরে যদি এতই গোসা থাকে, এই যে ব্লগার টগাররা, এই যে সব চ্যাম্পিয়নরা, যারা মনে করে তারা দেশে পতন ঘটেছে শেখ হাসিনা, এরা তো 2 বেলা ইন্ডিয়া বয়কট করো, অমুক করো, তমুক করো, এরপরেও 1 লাখ 1.5 লাখ লোক কেন ভিসা চাইতেছে 2 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন। আমাদের লোকজন যারা ওইখানে আছে এমবেসিতে পাগল হয়ে যাচ্ছে, ইতনা কেসে হ্যান্ডেল করেঙ্গে। একটা ভাই নর্মাল একটা ইন্ডিয়ান মিশনে অন্য কোন দেশে 20টা-25টা অ্যাপ্লিকেশন দিলে পড়লে অনেক বড় ব্যাপার, 1.5 লাখ, আরে ভাই ইতনা কেসে হ্যান্ডেল করেঙ্গে, পাগল হয়ে যেতেছে। তো যাই হোক, তো সাধারণ মানুষ বাংলাদেশের মোটেই অ্যান্টি ইন্ডিয়ান না, এটাই হচ্ছে তার প্রমাণ। যে কোনো কারণেই হোক, তার স্বার্থের কারণেই হোক, অ্যাটিটিউডের কারণেই হোক, এই কিছু লোক এই গন্ডগোলটা করে। এই সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে, এবং সরকার এবং এইসব এলিমেন্টদের বিরুদ্ধে একেবারে রুখে দাঁড়াইতে হবে, যে না এইসব ফাইজলামি করা চলবে না। এই যে এনসিপি ট্যান্ডল, এই যে আসিফ মোহাম্মদ সজীব, তাই 6,000-7,000 কোটি টাকা পায়, তো সে তো গিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে পারে, তার বাড়ির পিছনে যে লোকটা কামলার কাজ করে, এই নিয়ে যদি অসুস্থ হয় এবং বাংলাদেশের চিকিৎসা সঠিক নয়, সে আসবে কোথায়? তার কলকাতা ছাড়া আসার কোনো পথ আছে?
তো এই জায়গাতে একটা ক্লিয়ার মানে দফা হইতে হবে, দফা একটা হইতে হবে, এবং এই দফার জন্য আমার মনে হয় বাংলাদেশের মানুষ প্রস্তুত হওয়া উচিত। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের মানুষ প্রস্তুত হবে। আমরা সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ার একটা মুভমেন্ট দেখছি, যদিও এগুলো তার নিজের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে, পূর্ব নির্ধারিত প্রয়োজনে, মস্কো মুভমেন্ট, বেইজিং মুভমেন্ট, জয়শঙ্কর, অজিত ডোভাল। এইখানে যা হইতেছে আপনার মানে এই যে অজিত ডোভাল চীনে গেছে, চীনের সাথে আমাদের একটা বর্ডার নিয়ে দীর্ঘকালের সমস্যা, উনি তো গেছেন বেসিক্যালি 25th রাউন্ড অফ দ্য বর্ডার নেগোসিয়েশন। বর্ডার নেগোসিয়েশন এই 25 রাউন্ড এই সম্প্রতি বেইজিং এ হইলো। উনি হচ্ছেন আমাদের এই যে বর্ডার রেজলিউশন কমিটির ইন্ডিয়া থেকে উনি হচ্ছেন চেয়ারম্যান, আর চীনের থেকে চেয়ারম্যান হচ্ছে তাদের বিদেশ মন্ত্রী ওয়াংই। তারেক সাহেব যখন চীনে গেছিলেন তখন এই ওয়াংই ইন্ডিয়াতে 24th রাউন্ড ডিসকাশন এই বর্ডারের জন্য আসছে। ইন্ডিয়া আর চীন বর্ডারের দ্রুত সমাধান করার চেষ্টা করছে, কারণ ইন্ডিয়া এখন দেখতেছে যে আমেরিকার এই নানা রকম ফাইজলামি, যেগুলি শুল্ক নিয়ে, বাংলাদেশ নিয়ে, নানা কারণে মায়ানমারে তারা ঢুকে গন্ডগোল পাকাতে চায়, যেটা ইন্ডিয়া রাজি হয় নাই। তাই জন্য আমেরিকানদের ওই সিআইএ এর লোক ম্যাথিউ ভ্যান্ডাইকে ইন্ডিয়া অ্যারেস্ট করছে, এখনো রাখছে, ওই ইউক্রেনিয়ান গুলিকেও রাখছে। তো ইন্ডিয়া একটা কাউন্টার খেলবে যে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক তখন আমরা করছিলাম যখন চীনের সাথে সীমান্তে খুব গন্ডগোল ছিল, এখন সীমান্তর ব্যাপারটা যেহেতু চীনও মিটাতে চায়, চীনের সাথে আমরা কথাবার্তা বলে মেটানো যাতে আমেরিকাকে কাউন্টার করা যায়। তো এর জন্য চীনে অজিত ডোভাল, জয়শঙ্কর কোথায় গেছে, মস্কো। ব্রিক্স এ তো রাশিয়াও আছে, চীনও আছে। তো ব্রিক্স এর ইনভিটেশন তো অলরেডি গেছে, মোদী একটু বাড়তি গুরুত্ব দিয়ে যাতে প্রেসিডেন্ট শি জিনপিং চায়না আর প্রেসিডেন্ট পুতিন রাশিয়া তারা আসে, এইটা পাঠাইছে। এটা ব্যক্তিগত ভাবে জয়শঙ্কর বা ডোভাল স্যার না গেলেও হইতো, কিন্তু এরা আসে এটা সুনিশ্চিত করার। 2 নম্বর হচ্ছে এদের সাথে একটা বাংলাদেশ নিয়ে একটা হিসাবে আসার চেষ্টা ভারত করতেছে, যাতে আমেরিকা যে বদমাইশিটা এখানে ইউনুসকে দিয়ে করায়, দেশটাকে অস্থিতিশীল করে পুরো রিজনটাকে একটা ডিস্টেবিলাইজ করতেছে, মায়ানমার সিভিল ওয়ারে ইন্টারভেন করার চেষ্টা করছে, এই খেলাটা যাতে ট্রাম্প সাহেবের, কারণ আমেরিকানরা তো গন্ডগোল ছাড়া কিছু করে না। আপনি ইরানে দেখেন গায়ে পড়ে যুদ্ধ করলো, এখন স্ট্রেইট অফ হরমুজ খোলার জন্য এই করতে হবে, টাকা দিতে, কিন্তু স্ট্রেইট অফ হরমুজ তো খোলাই ছিল। আমেরিকা তো পৃথিবীতে গোলযোগ লাগানো ছাড়া, গন্ডগোল করা ছাড়া কিছু করে না। ওই জন্য আমাদের ডোভাল স্যারও বলেন যে আমেরিকা जिसका दोस्त है उसको दुश्मन का जरूरत नहीं है, আমেরিকা যার বন্ধু তার দুশ্মনের দরকার নেই। তো আমেরিকাকে এই অঞ্চল থেকে আউট করার একটা ব্যাপার ট্যাপার, এর জন্য ভারত একটা বড় রকমের এই ব্রিক্স এর কার্ডটা খেলবে, এই সব প্রস্তুতি। বাংলাদেশে যাতে এই আমেরিকানরা আর এইসব বদমাইশি করে আবার নতুন করে গোলযোগ টোলযোগ না করতে পারে, তারেক সাহেবের এই কারণে ব্রিক্সে আসাটা দরকার ছিল। কেন তারেক সাহেবের যে ভয় যে ওনার আন্দোলন করে সরকার ফেলাই দিতে পারে জামাত টামাতকে দিয়ে, এনসিপি কে দিয়ে, উনি এই ব্রিক্সে আইসে গেলে চীন, রাশিয়া, ইন্ডিয়া 3 জন মিলে ব্যাক করলে আমেরিকার গ্র্যান্ড ফাদার ওইখানে কিছু করতে পারবে না, ট্রাম্পের গ্র্যান্ড ফাদারও কিছু করতে পারবে না। ট্রাম্প তো এটা মানে একটা অত্যন্ত সস্তা, মানে কি বলবো, ওই যে মানে ভেনেজুয়েলা, ওইখানে তেল আছে, আমি তার রাষ্ট্রপতিরা হাইজ্যাক করি না। তো ট্রাম্প তো হয়েছে ওই ধলা জাহাঙ্গীর, আপনাদের ছিল না কালা জাহাঙ্গীর, ভেজাল হয়েছে সারা পুত আমার সামনা দেয় নাই, আমি যদি ট্রাম্প হয়েছে ধলা জাহাঙ্গীর, বুঝতে পারছেন? ট্রাম্প একটা কোনো স্ট্যান্ডিং নেই, কোনো মানে একটা আমেরিকান প্রেসিডেন্ট, সে এইরকম একটা চিপ লোক। তো এইটা কাউন্টার করতে হবে। হ্যাঁ, 2 দিন পর পর এই শুল্ক মুল্ক ঠিক আছে ভাইয়া দেখতেছি, চীন, রাশিয়া, ইন্ডিয়া, তারপরে ব্রাজিল দেখেন ব্রিক্সে আছে, ব্রাজিল সাউথ আমেরিকার নাম্বার 1 ইকোনমি এবং অনেক কিছু স্ট্র্যাটেজিক মিনারেল থেকে আরম্ভ করে তার কাছে আছে। সাউথ আফ্রিকা, আফ্রিকার সব থেকে বড় ইকোনমি, ইরানও আছে এটাতে, ইন্দোনেশিয়া আছে। তো এই গ্রুপের মধ্যে তারেক সাহেব জয়েন করবেন, এই খলিল মিয়া আমেরিকার দালাল, সে আমেরিকা থেকে ইউএনজি এর প্রেসিডেন্ট চেয়ারপারসন বানাইছে, এই জন্য সে কাটিয়ে দিয়েছে যাতে সে ব্রিক্সে না যায়। আমেরিকান ডোন্ট ওয়ান্ট তারেক সাহেব টু মেক, মানে বাংলাদেশকে ব্রিক্সে জয়েন করতে হবে। ব্রিক্সে জয়েন করলে তো বাংলাদেশের বিরাট লাভ হইতো, একটা রাইজিং ইকোনমি, যদি একটা রাইজিং ইয়ে হয়, আজকে বাংলাদেশের অনেক সমস্যা সলভ করার একটা রাস্তা হয়, কিন্তু উনি আমেরিকার ভয় এখানে আসবেন না, ওনার সরকার নিয়ে ফেলাতে। ব্রিক্স এর কার্ডটা উনি খেলতে পারলে ভারত যেমন খেলছে, হ্যাঁ, আমাদের এখানে লক্ষ্য করেন এই যে ককরোচ পার্টি, হঠাৎ করে আমেরিকা থেকে কিছু লোক এসে ঠিক বাংলাদেশে যেরকম হয়েছিল এখানে একটা আন্দোলন হলো,
এখন দেখেন ককরোচ পার্টির তো আছে, ইন্ডিয়া অন্যভাবে এটা ডিল করছে, ঠিক আছে, একটা ব্যাপার ছিল, ইস্যু ছিল, ওই প্রশ্নপত্র লিক টিক হয়, এডুকেশন মিনিস্টারকে রিজাইন করতে বলছে, করছে। এখন দেখেন ককরোচ পার্টি আর এডুকেশন না, ঠিক ব্রিক্স এর সামিট যখন হবে দিল্লিতে, সেই সময় নাকি তারা দিল্লিতে আন্দোলন করে। তার মানে কি, মানে আমেরিকানরা বলে দিচ্ছে প্লিজ এই সময় গন্ডগোল করো, ব্রিক্সটা যাতে ভেস্তে যায়। আমেরিকানরা ডেসপারেট ব্রিক্সটাকে ভেস্তে দেওয়ার জন্য। কেন? যে ব্রিক্স এর একটা প্রস্তাব আছে, ব্রিক্স এর নিজস্ব কারেন্সি, এই কারেন্সি যদি ব্রিক্স হয়, আমেরিকার ডলার কিন্তু শেষ। আর ডলার যদি পৃথিবীর, আর ডলার ইজ দি কারেন্সি অফ দি ওয়ার্ল্ড, সেইটা যদি না থাকে, আমেরিকার শুধু এই B-52 বোম্বার দিয়ে মাস্তানি আর চলবে না। এমনিও মাস্তানি, মানে সামরিক মাস্তানিতে ইরানে পিঠা খাইছে, এটাকে আমেরিকানদের অবস্থা খাইছে। ফলে এই জায়গাতে অনেকটা আমি ক্যানভাসটা ছড়াই ইচ্ছা করে বললাম, বাংলাদেশের মানুষ যাতে এইটা বোঝে যে তার স্বার্থটা কোথায়। আমেরিকার সাথে নরম মরম করে খলিল মিয়ার স্বার্থ হবে সেই UNG এর প্রেসিডেন্ট, বাংলাদেশের মানুষের কোনো লাভ নাই। আর যে চুক্তি করছে এটা তো দাসত্বের চুক্তি, যে এই জিনিস কিনতে হবে, আর মুসলিম মেজরিটি কান্ট্রি তাকে পর্ক কিনতে হবে। হোয়াট ইজ দিস ননসেন্স? এখন হুজুরদের কোনো গায়ে লাগে না, এখন ইসলাম কোথায়? এগুলি বলে লাভ নাই, আমেরিকাকে দূরে রাখা, আর এই অঞ্চলে ব্রিক্স এর সাথে সম্পৃক্ত হওয়া, ইন্ডিয়ার সাথে রিলেশন ভালো রাখা, চীনের সাথে রিলেশন ভালো রাখা, দের ইজ নো প্রবলেম, ইন্ডিয়া উইল নট অবজেক্ট। চীনের সাথে শেখ হাসিনা তো রিলেশন ভালো রাখছিল, চীনকে দিয়ে কত মানে প্রকল্প করায় নেই, হ্যাঁ, এই পরিকাঠামো কত, চীনের সাথে রাখো, এবং আমেরিকার এই বদমাইশি গুলি এখানে বন্ধ করে। তারেক সাহেব হ্যাজ টু, লাস্ট কথা যেটা, he has to behave like the Prime Minister of Bangladesh, not some stooge or agent of somebody. বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে বিয়ে করতে। বাংলাদেশের নানা সমস্যা, অভ্যন্তরীণ নানা সমস্যা, তেল, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উগ্রপন্থা, যে উগ্রপন্থা একদম ভারতে প্রভাবিত হতে পারে। আপনি শুনছেন যে প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘু মারা যাচ্ছে, সংখ্যালঘু নিখোঁজ হচ্ছে। গতকালকে বরগুনায় লাশ উদ্ধার হয়েছে 3 জন, তার আগে রংপুরে 4 জনকে মারা হয়েছে, চাঁদপুরে 4 জন হিন্দু পরিবার নিখোঁজ হয়েছে। এইটা কিন্তু ডাইরেক্টলি ইন্ডিয়াকে প্রভোগ করার জন্য এরা করতেছে। এইটা পাকিস্তানি খেলা, এই জামাত তামাত এই ধরনের লোকজনকে দিয়ে, এইসব এনসিপি এইসব প্যান্ডেলদের দিয়ে এগুলি করাইতেছে। হ্যাঁ, তারপরে মিরপুর মোহাম্মদপুরের যে বিহারিরা আছে, এরা সব পাকিস্তান ইজ গেটিং ইট ডান, যাতে ইন্ডিয়া খেপে গিয়ে একটা রিটালিয়েট করে বাংলাদেশে, এখানে একটা যুদ্ধ ব্যাপার যদি হয়, ফির তো আম বাংলাদেশ আবার কবজে না যায়গা। বাংলাদেশ বাধ্য হয়ে নিজেকে ডিফেন্ড করার জন্য আমাদের কাছে এসে লম্বা হয়ে পড়বে। ইন্ডিয়ান পাকিস্তানের নিউক্লিয়ার শিল্ড, পাকিস্তান একটা কথা আমাকে বলেন তো, এই যে নিউক্লিয়ার, তোমার নিউক্লিয়ার, এটা তো আমেরিকানদের কন্ট্রোল, তুমি এইটা দিয়ে কত লোককে তুমি নিউক্লিয়ার শিল্ড দিবা? এই নিউক্লিয়ার একটা বেচে তো খাইতেছে, সৌদিদের থেকে টাকা আনতেছে নিউক্লিয়ার শিল্ড হইলে। হ্যাঁ, টার্কির সাথেও তাই, যে নিউক্লিয়ার শিল্ড, এইটাই মক্কা চুক্তি। যে তো কয়জনকে নিউক্লিয়ার শিল্ড দিয়ে পাকিস্তান প্রোটেকশন দেবে? সে নিজের প্রোটেকশন দিতে পারবে? আর শোনে, ইন্ডিয়া তো পাকিস্তানের সাথে নিউক্লিয়ারে যাবে না। তুমি কাশ্মীরে ভেজাল করবো, আমি বেলুচিস্তানে খেলবো। আমার একটা বই আছে, আমার অরিজিনাল PhD থিসিস, যেটা অক্সফোর্ডে, ইনসার্জেন্ট ক্রসফায়ার, যেখানে আমি বলছিলাম যে দক্ষিণ এশিয়া এমন একটা জায়গা যেখানে পোস্ট কলোনিয়াল দেশগুলি সাহেবরা যাওয়ার পর একে অপরের বিরুদ্ধে ইনসার্জেন্সি ব্যাক করছে। অর্থাৎ পাকিস্তান কাশ্মীরে গন্ডগোল করার চেষ্টা করছে 47-65-এ, আমরা কি করছি? আমরা 71-এ ইন্দিরা গান্ধী তো আর বাঙালিদের প্রেমে পড়ে বাংলাদেশে ঢোকেন এই পাকিস্তানকে টাইট দেওয়ার জন্য, মূল তোর দেখে পাকিস্তান এর জন্য নিয়ে গেছেন। এরপরেও আপনি দেখেন যে পাকিস্তান যখনই কাশ্মীর, পাঞ্জাবে গন্ডগোল করছে, আমরা বালুচিস্তান, সিন্ধে, এই যে MQM ইত্যাদি, এটা তো ওপেন সিক্রেট যে আমাদের ইন্টেলিজেন্স এখানে হাওয়া টাওয়া দিচ্ছে। কেন, আমি নিজে অক্সফোর্ডে থাকার সময় আমি আলতাফ হোসেনকে মিট করছি, এই যে MQM এর লিডার, তাহলে পরিষ্কারই বলছে, আরে ভাইজান আপকে হিন্দুস্তান কে रहनुमाओं को समझाइए, মানে এক কথায় উর্দু না বলে আমি বাংলা বলি, যে তোমাদের এই বড় বড় কর্তাদের একটু বলো যে আমাদের টোটাল সাপোর্ট দিতে, बंगाली लोग को जैसे मदद किया हम लोग को भी वैसे मदद करो, আম পাকিস্তান তোর থেকে। তার মানে কি, ওর সাথে আমাদের লোকজনের যোগাযোগ আছে, এগুলি আমরা জানি। হ্যাঁ, ওই 4647 RAW সেট আপ করা, এই কি করে করাচিতে অপারেট করছে। তো আমরা তো বেলুচিস্তান এবং সিন্ধ, এই দুইটা জায়গার যদি মানে এক্সপ্লোর করতেছে,
পাকিস্তানের তো মানে আর কোনো বন্দর উপকূল কিছু থাকবে না, দুইটাই উপকূলবর্তী দেশ। আর বেলুচিস্তান 44% ল্যান্ড এরিয়া, সব খনিজ পদার্থ ওইখানে, যেগুলি দেখায় আসিফ মনি ট্রাম্প সাহেবকে উত্তেজিত করেন, ও হি উইল মেক মি রিচ, ওই রেয়ার আর্থ ফার্থ সব ওইখানে। তো যাই হোক, পাকিস্তানের নিজের অবস্থা খারাপ। ওই আমার বাপ একটা কথা দিত, শালা তোর ঘুষ লেনটি ঠিক নাই, তুই আমার পিছনে আঙ্গুলিতে হারাম জাদা। তো পাকিস্তানের অবস্থা হয়েছে তাই, নিজের ঘুষ লেনটি ঠিক নাই। আমার বাপ তো কুমিল্লার লোক ছিল, অবশ্য রয়্যাল এয়ার ফোর্সে চাকরি করছে। তো হয় একেবারে সাহেবদের মতো ইংরেজি, আর নাইলে কুমিল্লার একেবারে ওই কাঁচা আরাম জাদা, ঘুষ লেনটি ঠিক নাই, তুমি শালা আমার পিছনে তো আঙ্গুলি। তো পাকিস্তানের অভ্যাস তো যাবে না। যাই হোক, বাংলাদেশ এই ফাঁদে কেন পা দেবে? হোয়াই? বাংলাদেশে কি দেখা করছে এইখানে? এদেরকে কিন্তু, এরা হচ্ছে পাকিস্তান ডিপ স্টেটের এজেন্ট। পাকিস্তান যেখানে নিজে ডাইরেক্টলি যুদ্ধ করে না, এই কোভার্ট ওয়ারফেয়ার, এই 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 প্রক্সি প্রক্সি ওয়ার, এইটা আমার এই থিসিসে আমার ডিটেলস ছিল। হ্যাঁ, এই প্রক্সি ওয়ার মানে ইনসার্জেন্ট ক্রস ফায়ার, এই জিনিসটা আবার হবে, বুঝতেছে? ওইখানে ইয়ে করলে, এইখানে বাংলাদেশে গন্ডগোল করলে, পাকিস্তানিরা এখানে যদি টেরো ইয়ে করে, আমরা বালুচিস্তান, তাহলে বালুচিস্তানকে 80% এরিয়া পাকিস্তান আর্মির কন্ট্রোলের বাইরে। ওইখানে 11ই অগস্ট দেখবেন ওই বেলুচিস্তানের স্বাধীন পতাকা টতাকা তোলা হয়েছে। আর ওদের যে সব থেকে বড় নেত্রী এইখানে, যেমন শেখ হাসিনা, ওইখানে তো বড় নেত্রী মারান বলো, ডাক্তার মহিলা, তাকে জেলে ঢুকাইছে, কিন্তু সে তো অলরেডি বলে দিছে যে শেখ মুজিব কা রাস্তা পকড়ো, বালুচিস্তান কো আজাদ করো। মানে শেখ মুজিবের রাস্তা ধরো, বালুচিস্তানকে আজাদ করো। ওদের অনুপ্রেরণা কিন্তু বঙ্গবন্ধু এবং 71। তো পাকিস্তানের ট্রাই মধুসূদন পাকিস্তান এখানে এসে বাংলাদেশে কায়দা কানুন করতেছে। আরে মিয়া, তোমার নিজের অ্যাম্বাসেডর বাড়িতে তার বেগম সামলাইতে পারে না, দুজন মারামারি করে আগুন ধরেছে। এই হচ্ছে পাকিস্তানের বিপ্লব। হ্যাঁ, যে আরেক বেটি দৌড়াদৌড়ি করতে গিয়ে বেগম তার উপর খেপে মাইর কাজ, স্টোভ টোভ ফেলায় টেলায়, গ্যাস ট্যাস ফেলায় আগুন। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। তার আগে আরেক পাকিস্তানের অ্যাম্বাসেডর, সে কোন বাংলাদেশের সোনালী ব্যাংকের কোন মহিলার সাথে লড়র গড়র, ওগুলি ফ্ল্যাশ ট্ল্যাশ হয়েছে, হানি ট্র্যাপ। তারা বলছে হানি ট্র্যাপ, তা হানি ট্র্যাপ হয় কি করে? আবার তুমি হানি ট্র্যাপ করতে পারবা? আমার তো বাংলাদেশে এত বই, হ্যাঁ, তা আমার কি হানি ট্র্যাপ করতে পারবে? কেন, আমি তো ওই আমি কিছু করবো না। এরা তো ওইসব করে, প্রথমে এসে আরে বাঙালি বড়া খুবসুরত হয় বলে মোছে তাও দিয়ে এখানে তো কইলে টেরে পেঁচে পড়ছে। হ্যাঁ, এক মিয়া ওই হানি ট্র্যাপের ফলে পত্রিকা বেরিয়েছে, সে দৌড়ে পালাইছে, আরেক মিয়া বেগমের লগে মারামারি করে। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ পাকিস্তান। এই পাকিস্তানকে অনুসরণ করে বাংলাদেশ। তো এইটা অনুসরণ করলে ওই যে আপনার রংপুরে কি হয়েছে দেখছেন না? তো কোন কমিশন না কার লালসা এই হিন্দু বাড়িতে আক্রমণ করছে, কেন এই হিন্দু মহিলা রেপ করলে সোয়াব হবে? এইগুলি বলে লাভ নেই, এগুলি অত্যন্ত নিকৃষ্ট টাইপের ব্যাপার। বাংলাদেশকে আবার ওই বাঙালি আইডেন্টিটি স্ট্রং 71-এর যে লিবারেল বেঙ্গলি ন্যাশনালিজম, ওই জায়গাতে ফিরে আসতে হবে। দ্যাট ইজ দ্য অ্যাঙ্কর অফ বাংলাদেশ। আর আপনি যে বললেন হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে, হিন্দুদের থেকে বেশি আক্রমণ হচ্ছে সুফিদের উপর। সুফিদের কয়টা বাজার ভাঙছে? 70-80টা বাজার ভাঙছে। ওয়াই? এই বাংলায়, অন্যত্র বাংলায় সুফিরাই এই যে ইসলাম, একটা লিবারেল ইসলাম, এই যে লালন ফকিরের ইসলামী, তারা ইয়ে করছিল, যেটা ইভেন রাজা রামমোহন রায়কে ইনফ্লুয়েন্স করছিল, যে হিন্দু সমাজে যে প্রবর্তন, হিন্দু সমাজে যে সংস্কার আনতে হবে। হি ওয়াজ ইনফ্লুয়েন্স নট বাই সাহেব। ইংরেজি উনি অনেক পরে শিখছেন, উনি ফার্সি জানতেন। ওনার বন্ধু বান্ধব ছিল সব ওই আপনার ওই মানে সুফি হুজুররা, মোতাজিলা, একটা এদের সাথে উনি ধর্ম নিয়ে বিতর্ক উনি প্রণীত হয়ে, যে উনি ওনার যে প্রথম বইটা ফার্সিতে লেখা তুওফাতুল মুআবুদ্দিন, অর্থ কি? মূর্তি পূজার বিরুদ্ধে। তো মূর্তি পূজার বিরুদ্ধে, কারণ আমার মা ব্রাহ্মণ ছিলেন, আমি এই জন্য একটু রাজা রামমোহন এইসবে বেশি ইন্টারেস্ট। তো ফলে এই যে সুফিরা যারা এখানে, মানে এই রিচার্ড ইটন মাস্টার মশাই তো বই পড়বেন যে ইসলাম ইন দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার, পরিষ্কার যে সুফিদের দিয়েই রক্তের খিলজি তো তরবারি নিয়ে ঢুকছে, কিন্তু পরে ইসলাম এখানে হিন্দু সমাজের এই সোশ্যাল ব্যাপারটা, মানে আপার কাস্ট লোয়ার কাস্ট, এই সোশ্যাল প্রবলেমকে সামনে রেখে এখানে ইসলাম, এই লিবারেল ইসলাম ঢুকছে। এবং এই লিবারেল ইসলামের নিয়েই হয়েছে যে সহাবস্থান। হ্যাঁ, এখানে সহাবস্থান। তো এই সহাবস্থান যেখানে মূল মন্ত্র ছিল, এই জন্য দেখেন এদেরকে আক্রমণ করছে। হ্যাঁ, লালনের মেলা করতে দেবে না। ওয়াই? কারণটা কি? লালনের মেলা করতে দেবে না, তো কিছুদিন পর তো আরো অনেক কিছু করবে।
এর জন্য বাংলাদেশের মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ আমি জানি, বাট দে আর মডারেট মুসলিম, আমি এটা জানি, খুব ভালো করে জানি। হ্যাঁ, আমি হানিমুন করতে কক্সবাজারে 91-এ গেছি, ওই মহেশখালীর মন্দির আমি দেখছি যে মুসলমান জমিদার মেইন খরচ দেয়। কেন? যে ভাই আমার দাদা পরদাদারা যারা ইসলাম গ্রহণ করছিল তারা বলে গেছে যে নামাজ কালাম করবো, জাকাত দিবা, সব ঠিক আছে, কিন্তু এই দেবীর পূজাতে ত্রুটি নাই। কেন? সমুদ্রের মাঝখানে থাকো, দেবী রুষ্ট হইলে সমুদ্র তোমাকে খাইয়ে নেবো। এইসব বিশ্বাস টিশ্বাস আছে, এই জায়গাটা এরা ভাঙতে চাইতেছে। একটা সালাফিস্ট ওয়াহাবি ইসলাম, এই সৌদি আরবের কি এই মরুভূমির ইসলামকে এরা এখানে আনতে চাইছে, যেটা বাংলার এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় এটা খাবে না। সুজলা সুফলা শস্য শ্যামলায় লালন ফকিরের ইসলাম চলবে, ওই ওয়াহাবি ওই আইসিসের ইসলাম চলবে না। বুঝতে পারছেন? এইটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এবং এদেরকে টাইট দিতে হবে, এদেরকে লাইনে ফেলতে হবে। এই যে উগ্রপন্থাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সরকার প্রশ্রয় দিচ্ছে এক প্রকার, রংপুরের ঘটনা নিয়ে ধোঁয়াশা তুলছে, নানা রকম ঘটনা ঘটছে, তারেক রহমান সরকারের শেষ পরিণতি কি হতে পারে এবং ভারতের ভূমিকা কি হতে পারে দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আজ আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষ, আমি প্রচুর এতিম মানুষ জানি, আমি নট টকিং অফ এলিটস, এলিটরা বড় অনেক খেলাধুলা করে, একটু বিদেশের টাকা টাকা আসলে এনজিও ফেনজিও নানা রকম 2 নম্বরই ব্যাপার আছে। হ্যাঁ, আমরা তো জানি যে ওই হিউম্যান রাইটস, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস, এদের আমেরিকান কি লিঙ্ক, এদের পাকিস্তানি কি লিঙ্ক, এদের টেররিস্ট লিঙ্ক কি, এরা মেজর সায়েদ জিয়ার সাথে কি লিঙ্ক, উই নো অল দিস থিংস। এগুলি খুব দ্রুত কাগজপত্র বাইরে এদের সব মুখোশ করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানে একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু মডারেট ইসলাম, তারা নামাজ কালাম করে, সবই করে, কিন্তু এইটা না যে আরেক জায়গায় গিয়ে হামলা করতে মন্দির আনতে। তো এইটা আমি জানি, আই নো ইট ফর এ ফ্যাক্ট। এবং এখানে এই জন্য এইসব গন্ডগোল সাবজেক্ট ভাই তখনই হয় যখন স্টেট স্পন্সার থাকে। স্টেট যখন এই টেরোরিজম স্পন্সার করে, আপনি দেখেন বেগম জিয়া যখন প্রাইম মিনিস্টার, এই যে একসাথে 64টা জেলাতে বোম ফাটলো, তাদের কারো কিছু হয়েছে? হয় না। এই চট্টগ্রাম দিয়ে অস্ত্র ঢুকতেছে উগ্রপন্থীদের জন্য, জেহাদিদের জন্য এবং আলফার জন্য। তো এইসব জিনিস মনে রাখবেন যে বাংলাদেশের স্টেট পেট্রোনেজ ছাড়া কোনোদিন এই উগ্রপন্থা ফ্লারিশ করতে পারে না। সাধারণ মানুষ এটা চায় না, কিন্তু একটা সেকশন আছে এবং তাদেরকে ব্যাকিং দিয়ে, তাদের হাতে অস্ত্র দিয়ে। এখন আপনার হাতে যদি অস্ত্র থাকে, আপনার এখানে 50টা লোক এসে আসতে ভয় পাবে যে এই নিয়ার হাতে বন্দুক আছে। তো এইটা স্টেট স্পন্সরশিপ। এখন মুশকিলটা হচ্ছে কি, শেখ হাসিনা সরকার যাওয়ার পর এখানে ইউনূস সাহেব, ওনার নিজের কোনো গণভিত্তি নেই, উনি তো একটা ইউনিয়ন পরিষদ ইলেকশনে জিততে পারবেন না, আমি আই নো ইট ফর এ ফ্যাক্ট। এর জন্য উনি এদেরকে হাওয়া দিচ্ছেন, এদের সাহায্যে উনি সরকারে থাকবেন এই এক্সট্রিমিস্ট। ঠিক যেটা জিয়া এরশাদ করতো, যে আওয়ামী লীগকে কাউন্টার করতে গেলে আমার একটা ম্যাসিভ পার্টি, আমার একটা বট গাছ, একে কাউন্টার করতে গেলে যত সব হজুর কোম্পানি, গোলাম আজমকে ফেরায় এনো ইত্যাদি। জিয়া সাহেব এরশাদ সাহেব যেটা করছে, এই ইউনূসও সেম থিং করছে। হ্যাঁ, হিস্ট্রি হ্যাজ এ ব্যাড হ্যাবিট অফ রিপিটিং ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি বারবার ঘটে, এইটাই সমস্যা। তো এইখানেও তাই হয়েছে এবং এরা এই উগ্রপন্থাকে স্টেট স্পন্সরশিপ দেওয়া হয়েছে, যার জন্য উগ্রপন্থা ভয়াবহভাবে বাংলাদেশে বাড়ছে। তাই জন্য এই জায়গাতে আসল যেটা ব্যাপার, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেন, দেশের মানুষ বলেন, দুই দিক থেকে সরকারের উপরে চাপ করতে হবে। এই দেশকে আইসিস বানানো যাবে না, এই দেশকে ওই বানানো যাবে না, পাকিস্তান বানানো যাবে না, এই দেশকে বাংলাদেশ বাংলাদেশ থাকবে, বাংলাদেশ বাঙালি পাকিস্তান হবে না, মোহাম্মদ আলী ও বগুড়ার কনফেডারেশন কনফেডারেশন ওইসব হবে না। এই জায়গাতে একদিকে বাংলাদেশ থেকে চাপ, বাংলাদেশের মানুষ, উপর থেকে চাপ ইন্টারন্যাশনাল কমিউনিটি। ইন্ডিয়া ডেফিনেটলি এখানে একটা বিরাট ভূমিকা আছে, সাথে চীন, রাশিয়া, এদেরকেও ইন্ডিয়া বুঝাইছে এবং এরাও লাইনে পড়বে। রাশিয়া তো আসেই, চায়না হচ্ছে তুমি এখানে ব্যবসা করতে গেলে এক্সট্রিমিজম হলে পারবা না। সো চায়না নিজেও উইগুর মুসলমানদের ওইখানে যখন হামলা টামলা হয়, সিনজিয়ানে কি ভূমিকা নেয় সেটা তো আমরা সবাই জানি। ওই তো নামাজ পড়ার টাইমও স্টেট ঠিক করে দেয়, এগুলি বলে লাভ নেই যে আপনি মনে করবেন 5টার সময় মাগরিবের নামাজের আজান দিতে হবে না, এই স্টেট উইল ডিসাইড আপনি কখন গিয়ে নামাজ পড়বেন। যাই হোক, তো চীন, রাশিয়া এদের একটা ভূমিকা থাকবে, আর আমেরিকাকেও প্রচন্ড চাপে ফেলে এই জায়গায় আনতে হবে। তোমরা এখানে যাদের স্পন্সর করতেছো, আলটিমেটলি তোমারে ভরিয়েছে গোকুলে বাড়িছে, তো তোমার এই যে এদেরকে করতেছে, এরা আলটিমেটলি তোমার এমএসি আক্রমণ করতে হবে। তোমার যারা সাহেবটা এখানে ব্যবসা করতে হবে তাকেও ধরতে পারে। হ্যাঁ, যেটা পাকিস্তান, আফগানিস্তান, এই তালেবান, ওসামা বিন লাদেন তোমরা তৈরি করছো,
তারপরে টুইন টাওয়ার অ্যাটাক হয়েছে, ইউ ক্রিয়েটেড দিস পিপল রাশিয়াকে হিট করার জন্য। আমেরিকাকে এই চাপ দিয়ে, মানে একদিকে উপর থেকে একটা চাপ, যেটা বললাম এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্ডিয়ার একটা বিরাট ভূমিকা আছে এখানে মোবিলাইজ করে, ইন্ডিয়া সেটা তো করবে। আর তলায় মেইন হচ্ছে মানুষ, সাধারণ মানুষ, সাধারণ মানুষ। ওই আমার রিক্সাওয়ালা ভাই, ওই আশরাফ, আরে দাদা ভাইজান আমার 3 দোস্ত রিক্সা চালায়, 2জনের চিন্তাই হয়ে গেছে, রোজ আয় চান্দা চায়। এইসব লোককে এবার সোচ্চার হয়েছে না, বহুত হয়েছে। এরা অলরেডি বলা শুরু করছে যে শেখের বেড়ি ছাড়া এই দেশ চলবে না, মুখে মুখে এই করে। তো শুনেছি এদেরকে মাঠে নামতে হবে এবং সলিড একটা কিছু করতে হবে, যাতে এই মব করাই তৈরি জনতা শুড বি হিস্ট্রি। এইটা না হলে বাংলাদেশ বাঙালি পাকিস্তান হয়ে যাবে, যেটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সব বাঙালিদের কাছে। আমরা আশা জাগিয়ে রেখে অনুষ্ঠানটা শেষ করতে চাই। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে যাচ্ছে, বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম, এবং আন্তর্জাতিক চাপ ইতিমধ্যে আসা শুরু হয়েছে।